জানাবো ঐক্যমতের উপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন। পরিবর্তন হচ্ছে ব্যাংক নোটের নকশা, থাকছে না বঙ্গবন্ধুর ছবি। চলতি সপ্তাহেই পিএসসির সংস্কার চাইলেন সার্জিস। জানাবো আমরা অর্থের অপচয় করতে চাই না বললেন অর্থ উপদেষ্টা। সর্বশেষ জানাবো কলকাতার পিকে হালদারের ভাই সহ 3 আসামির জামিন। জানাবো ঐক্যমতের উপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনগুলো 3 মাসের মধ্যে প্রতিবেদনগুলো দেবে। সেগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলবে। এরপর রিফর্মের বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসবে। ঐক্যমতের উপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন, কারণ কতটুকু রিফর্ম করা লাগবে সেটা দেখার বিষয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার সংলাপ শেষে শনিবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। এ সময় নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে যে আলাপটা হচ্ছে সেটা হচ্ছে 6টা কমিশন গঠন করা হয়েছে, তার 5টি পূর্ণাঙ্গ করা হয়েছে, বাকিটা 2-1 দিনের মধ্যে ঘোষণা করা হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী রোডম্যাপ নিয়ে উপদেষ্টা পরিষদের বক্তব্য প্রসঙ্গে প্রেস সচিব বলেন, 6টি কমিশন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল স্টক হোল্ডারের সঙ্গে কথা বলবে তাদের 3 মাসের টাইমলাইনের মধ্যে। এরপর 3 মাসের মধ্যে একটা রিপোর্ট দেবেন। প্রতিবেদনগুলো নিয়ে আবার উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলবেন। এরপর রিফর্মের বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম ঐক্যমতে আসবেন। ঐক্যমতের উপর নির্ভর করবে টাইমলাইনটা, কারণ কতটুকু রিফর্ম করা লাগবে সেটা দেখার বিষয়। তিনি আরো বলেন, একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনী কাজগুলো এগিয়ে যাবে। নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠনের কাজগুলো এগিয়ে যাবে, কারণ ঐক্যমত্যা রিফর্মের ব্যাপারে রিস হলে যাতে খুব দ্রুত নির্বাচনটা দিয়ে দেওয়া যায়। শফিকুল আলম বলেন, এখনোই আমরা টাইমটা বলতে পারছি না, প্রসিডিউরটা কিভাবে হবে তা স্পষ্ট দেখতে পাচ্ছি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিবর্তন হচ্ছে ব্যাংক নোটে নকশা, থাকছে না বঙ্গবন্ধুর ছবি। অন্তর্বর্তীকালীন সরকার 20 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকার ব্যাংক নোট নতুন করে ছাপানোর ঘোষণা দিয়েছে। নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এসব নোট বাজারে আসতে 1.5 বছরের বেশি সময় লাগতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানানো হয়, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে 4টি নোট পুনরায় নকশা করা হবে। পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত 29 সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজারি কমিটি সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটিতে সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলনে কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে। স্বাধীনতার পর 1972 সালে প্রথমবারের মতো বাজারে 1, 5, 10 ও 100 টাকার নোট ছাড়া হয়। এসব নোটের প্রতিটিতেই শেখ মুজিবের ছবি ছিল। পরে বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরানো নোটগুলো সরিয়ে নেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগজের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোন কোন নোটের উভয় পাশেই রয়েছে তার ছবি। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব নোটই চালু থাকবে। জানাবো চলতি সপ্তাহেই পিএসসির সংস্কার চাইলেন সার্জিস। চলতি সপ্তাহের মধ্যে সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ দাবি জানান তিনি। পোস্টে তিনি লেখেন, এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের জন্য এক্সামগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।
গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কার্যত স্থবির ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে পিএসসির অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে। সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত প্রায় সব কার্যক্রম যে প্রতিষ্ঠানটি করে থাকে সে সংস্থার স্থবিরতায় স্বভাবতই হতাশার মধ্যে পড়েছেন চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। জানাবো, আমরা অর্থের অপচয় করতে চাই না, বললেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির সুশাসন নিয়ে আমরা চিন্তিত। দেশের বর্তমান অবস্থায় আমরা অর্থের অপচয় করতে চাই না। অনেকে অর্থের অপচয় করেছেন, জবাবদিহিতার বাইরে থেকেছেন। আমরা এই অবস্থা থেকে বের হতে চাই। শনিবার রাজধানীর একটি হোটেল ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশে আয়োজিত কর্পোরেট গভর্নেন্সে এক্সিলেন্স অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। বর্তমানে অর্থনীতি ও রাজনীতি পিছিয়ে পড়ার কারণে সুশাসনের ঘাটতি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটা বড় চ্যালেঞ্জ। অর্থ উপদেষ্টা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে অনেক সময় অন্যায়কারীরা পার পেয়ে যায়। অর্থের অপচয় ও দুর্নীতির খোঁজ পাওয়া যায় না। প্রতিটি কোম্পানির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে দেশে বিদেশে বিনিয়োগ বাড়াবে বলেও জানান এই অর্থ উপদেষ্টা। এ সময় কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বীকৃতি হিসাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির মধ্যে 14টি ক্যাটাগরিতে 41টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সর্বশেষ জানাবো, কলকাতায় পিকে হালদারের ভাইসহ 3 আসামির জামিন। বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযুক্ত পিকে হালদারের 3 সহযোগীর জামিন আবেদন মঞ্জুর করেছেন কলকাতার আদালত। সহযোগীরা হলেন পিকে হালদারের ভাই প্রণেশা হালদার, ইমন হালদার ওরফে ইমাম হোসেন এবং শর্মী হালদার ওরফে আমানা সুলতানা। 2022 সালের 14 মে পশ্চিমবঙ্গের রাজারহাটের বৈদিক ভিলেজ বোর্ড হাউস 15 গ্রিনটেক সিটি থেকে পিকে হালদারকে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতারের পর এই প্রথম এই মামলায় বড় হালনাগাদের সামনে এলো। গত আগস্টের শেষ সপ্তাহে শুরু হয় এই মামলার বিচার কাজ। শনিবার 5 অক্টোবর কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট এক বিচারক প্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে মামলাটি ওঠে। এ সময় বিচারক দুই পক্ষের সওয়াল জবাব শুনে পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্রীর জামিন আবেদন খারিজ করেন। তবে পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, ইমন হালদার ওরফে ইমাম হাসান এবং শর্মী হালদার ওরফে আমানা সুলতানার জামিন মঞ্জুর করেন। এমন পরিপ্রেক্ষিতে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। তবে জামিনের শর্ত হিসেবে 5 লাখ রুপির ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার কথা বলেছেন আদালত। একই সঙ্গে ভারতের বাইরে যাওয়ার ক্ষেত্রে এই মামলার কোনো সাক্ষী অথবা প্রত্যক্ষদর্শীর সঙ্গে তাদের সাক্ষাতেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অরিজিৎ জানান, এই মামলার অপর 3 আসামি পিকে হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র যেহেতু বাংলাদেশের সাজাপ্রাপ্ত আসামি, তাই তাদের জামিন আবেদন বাতিল করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 8 নভেম্বর। গ্রেফতারের পর থেকে দীর্ঘ প্রায় 2.5 বছর আদালতের নির্দেশে 5 পুরুষ আসামি রয়েছেন কলকাতার প্রেসিডেন্সি কারাগারে। অন্যদিকে একমাত্র নারী অভিযুক্ত রয়েছেন আলিপুর আদালতের নারী সেলে। জামিন পেলেও অভিযুক্তদের মধ্যে 3 জন এখনও কারামুক্ত হচ্ছেন না। মাঝে আগামীকাল রোববার সাপ্তাহিক ছুটির দিনে থাকায় আগামী সোমবার তারা কারামুক্ত হতে পারেন।